আমি জাতীয়তাবাদী নই। কেন নই সেটা ব্যাখ্যা করতে কিছু বলবো। আমি বিশ্বাস করি যে উপমহাদেশের মানুষদের জন্য জাতীয়তাবাদ সব মিলিয়ে ক্ষতিকর হয়েছে। অশিক্ষিত মানুষদের জন্য এই ক্ষতি সামান্য, কিন্তু শিক্ষিত ও চিন্তাশীল মানুষদের জন্য জাতীয়তাবাদ অনেক ক্ষেত্রেই বিপর্যয়কর হয়েছে, বিশেষ করে আমার সময়। দেখেন, মাইল্ড ফর্মের একটা জাতীয়তাবাদ পৃথিবীতে প্রায় সব দেশেই আছে, যেটা মূলত জনগণকে একাট্টা করার জন্য একটা প্রয়োজনীয় আবেগ। এর মধ্যে আমি অবশ্যই ক্ষতিকর কিছুই দেখি না। কিন্তু ভারতবর্ষে সেই অবস্থাটা এখন আর নেই, কারণ ভারতবর্ষে জাতীয়তাবাদ গাইডিং প্রিন্সিপাল হিসেবে ইমার্জ করেছে। ইন্ডিয়া ও বাংলাদেশে এই সমস্যা বিশেষ করে প্রকট হয়ে দাঁড়িয়েছে। আনলাইক বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, পাকিস্তানে জাতীয়তাবাদের সমস্যা এখনো লোকাল লেভেলে আটকে আছে, ন্যাশনাল লেভেলে কনসেন্ট্রেট করেনি। 10 বছরের ইকোনমিক বুম হলে ওখানেও ঠিক একই সমস্যা দেখা দেবে। আপনি জাতীয়তাবাদের কাছে এখন মোরাল কোড আশা করছেন, যেটা ডেলিভার করতে সে ফান্ডামেন্টালি অপারগ। কি করতে হবে এই দিক নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা জাতীয়তাবাদের নেই, কোনো জাতীয়তাবাদেরই নেই। এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমরা প্রিটেন্ড করি বিপরীত। আর এখানেই সমস্যা। ফলে জাতীয়তাবাদ ন্যাশনাল মিথোলজি ও ধর্মের কাছ থেকে চেরি পিক করে শুধু সেই সব কর্তব্য আমদানি করে যেটা ক্ষমতাবানের পক্ষে যায়। সেই ধর্ম থেকে প্রিভিলেজ নেবে, কিন্তু অব্লিগেশন নেবে না। জাতীয়তাবাদী নেতারা আপনাকে বলবে যে দেশপ্রেম ইমানের অঙ্গ, কিন্তু এটা বলবে না যে চুরি করলে সাজা হলো হাত কেটে দেয়া। এখন হাত না থাকলে গোল ঘরে গিয়ে এত এত লোককে ভাষণ দেবেন কি হবে, তাই না? সমস্যাটা কি বোঝেন? জাতীয়তাবাদকে সিরিয়াসলি নিলে যে কোনো সমাজ আসলে ফ্র্যাকচার্ড হয়ে যায়। অথচ আশা ছিল সমাজের ভিন্ন ভিন্ন গ্রুপকে সে জোড়া লাগাবে, কিন্তু করে ঠিক উল্টো কাজটা। কেন? যখনই আপনি জাতীয়তাবাদকে সিরিয়াসলি নেবেন, তখনই আপনাকে স্পষ্ট করতে হবে যে এই মত অনুযায়ী কর্তব্য কি। অর্থাৎ পাওয়ারফুল পাওয়ারলেসকে বলবে যে তোমাদের কি করা উচিত, এবং অবধারিতভাবে পাওয়ারলেস এই গল্পে বাদ পড়ে যায়। চাকমাকে বলতে হবে যে তোরা সব বাঙালি হয়ে যা। জাতীয়তাবাদকে সিরিয়াসলি নিলে সমাজে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের শত্রুতা আসলে বাড়ে, এবং শেষমেশ জাতীয়তাবাদ আপনাকে ট্রাইবাল বোকাচোদায় পরিণত করে। কারণ জাতীয়তাবাদী লিটারেচারে আইডিওলগরা যা বলে কোনোদিনও রিয়েল ওয়ার্ল্ডে সেটা মানা হয় না, মানা যায় না। রিয়েল ওয়ার্ল্ডের সাথে জাতীয়তাবাদী মাম্বোজাম্বোর যে ঘাটতি, সেই ঘাটতিটা হলো your soul, and you lose it by trading it with the past glory you had done nothing to achieve. বাঙালি জাতীয়তাবাদ ঠিক এই কাজটাই করেছে বাংলাদেশে। ইয়েস, আমি মনে করি যে বাঙালি জাতীয়তাবাদ আপনার অপূরণীয় ক্ষতি করেছে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে। বাংলাদেশি জাতীয়তাবাদকে এখনো সিরিয়াসলি নেওয়া হয় নাই, কিন্তু ভবিষ্যতে কখনো যদি বাংলাদেশি জাতীয়তাবাদকে আমরা আমাদের গাইডিং প্রিন্সিপাল বানাই, সেটাও ঠিক একই ক্ষতি করবে। সেই ক্ষতিটা আরো মারাত্মক হবে। বাংলাদেশি জাতীয়তাবাদে ধর্মকে ব্যবহার করার যে অবারিত সুযোগ, সেই স্লুইস গেট একবার খুলে দিলে আর বন্ধ করা যাবে না। ইন্ডিয়ার মতো বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব 60s বলে এক ধরনের মতৈক্য আছে, যদিও আমি সে সময়ের লিটারেচারে কিংবা পত্রপত্রিকায় তেমন কোনো প্রমাণ পাইনি। মূলত এটা বেশ কিছু বৃদ্ধ মানুষের নিজেদের যৌবনকাল নিয়ে একটা রেট্রো ফ্যান্টাসি, যেটা খুবই সুলিখিত। তবে
এই ফিকশনের উপযোগিতা আছে। এই জাতীয়তাবাদের যারা আইডিওলগ তারা প্রায় সবাই নতুন একটা দেশের কালচারাল এলিট হয়ে যান, এবং সেটাও খুব অল্প বয়সে। 70s থেকে 90s পর্যন্ত তারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইউনিভার্সিটি সব কিছুর উপর একচ্ছত্রভাবে রাজ করেছেন এবং জনগণের রুচি নির্ধারণ করেছেন। সেই ধারা আজও চলছে, তবে সেই ভরা যৌবনটা আর নেই। সোশ্যাল মিডিয়া এসে তাদের আধিপত্যের বাজার ধসিয়ে দিয়েছে। এই মানুষগুলোর জীবনে মুক্তিযুদ্ধ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা 71-এর আগে এবং 71-এর পরে তাদের জীবনের আদর্শের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে বলছি, ওই জেনারেশনের অধিকাংশই বেঁচে নেই, তাই রেহমান সোবহানের নাম বলছি। এই ভদ্রলোক 60s-এ আপকামিং ম্যান, ইকোনমিস্ট, ড্যাশিং, এবং সমাজে তাকে গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তানে তারবেলা ড্যাম তৈরি হবে, উনি প্রেস কনফারেন্স করলেন। দৈনিক পূর্বদেশে হেডিং হলো তারবেলাকে তাকে রাখো। পাকিস্তানের তারবেলায় তখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক ড্যাম প্রজেক্ট হচ্ছিল। তিনি অভিযোগ করলেন পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের ডিসক্রিমিনেশনের, যা ডেমোক্রেসির ধারণার সাথে সাংঘর্ষিক। And he was right. Indeed, there was discrimination. And he was right to call the spade as a spade. And that's an honorable thing. স্বাধীনতার মাত্র 3 বছরের মাথায় the democracy he was craving for, সেই ডেমোক্রেসিকে শেখ মুজিব হত্যা করলেন বাকশাল দিয়ে। 73-এর নির্বাচনে আওয়ামীরা যা করে তাই হলো নির্বিচার ভোট চুরি হলো। He had nothing to say. পাকিস্তান আমলের হেন কোনো কাজ নাই যেটা মুজিব জারি রাখেন নাই, in one form or the other. বরং তিনি একটা ফাংশনাল ইলেকটোরাল সিস্টেমকে ধ্বংস করেছিলেন। রেহমান সোবহান had nothing to say. 2013 সাল 150টার মতো আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হলো। সৈয়দ শামসুল হক, বাঙালি জাতীয়তাবাদের আরেকজন নোটেবল আইডিওলগ, had nothing to say. 2019 সাল মধ্যরাতের ইলেকশনে পুরো দেশের 10 কোটি মানুষের যেই পলিটিক্যাল এজেন্সি মানে ভোটাধিকার খেয়ে ফেলা হলো। আপনি একটা বাঙালি জাতীয়তাবাদী আইডিওলগ দেখাতে পারবেন না যিনি বলছেন যে এই প্রহসনের নির্বাচন যারা করেছে তারা গণবিরোধী, আমি এদের বর্জন করলাম। একটা কেউ পাবেন না। ইনফ্যাক্ট আহমেদ সফা, ইনায়েতুল্লাহ খান, বদরুদ্দিন ওমর, এরকম কয়েকজন অনারেবল এক্সেপশন ছাড়া বাঙালি জাতীয়তাবাদের কোনো আইডিওলজি আপনারা পাবেন না যাদের মধ্যে কোনো ধরনের হায়ার আইডিয়ালস ছিল। কেন ছিল না? কারণ তারা ফান্ডামেন্টালি রাষ্ট্রকে একটা কালচারাল প্রজেক্ট মনে করেছিলেন। তারা মনে করতেন যে আমরা সবাই যদি প্রমিত বাংলায় কথা বলে ও মাথায় দুলিয়ে দুলিয়ে রবীন্দ্রসঙ্গীত গায়, তাহলে বাংলাদেশ সুইজারল্যান্ড হয়ে যাবে এবং মঞ্জিলে মকসুদে পৌঁছে সবাই বিড়িতে সুর টান দেবে। দেখেন, পাকিস্তান আমলে চাকরি ছিল কম, কিন্তু চাকরিতে ঢোকাটা ছিল মেরিটোক্রেটিক। এই সিস্টেমে বাংলাদেশ আমলের অনেক বুদ্ধিজীবী আসলে ঢুকতে পারেন নাই। আসাফুদ্দৌলা সাহেব, যিনি নিজে সেই সময়ের একজন নামকরা বিউরোক্র্যাট, লেখক ও গায়ক, তিনি এইসব বুদ্ধিজীবীদের ক্যালিবার নিয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। শফিক রেহমানও আমাদের বলতেন তার বন্ধুদের দৌড় কত দূর ছিল। প্রায় সবাই চলে গেছেন, তাই সেই দিকে আলোচনা না করি, সেটাই ভালো হয়। এই সমস্ত বুদ্ধিজীবীরা পাকিস্তানের মেরিটোক্রেসিকে ভয় পেতেন এবং এখনো তাদের উত্তরসূরিরা মেরিটোক্রেসিকে ভয় পান।
যে কারণে তাদের প্রয়োজন ছিল একটা নতুন রাষ্ট্রের, যেখানে তারা উপরে থাকতে পারবেন কোনো ধরনের হায়ার আইডিয়ালস কিংবা কম্পিটেন্সের বার্ডেন ছাড়া। তারা অনেক ভাত খেতে চেয়েছিলেন, যেহেতু শেখ হাসিনা তাদের প্রচুর ভাত দিয়েছে। ভাত ছেটানোর ব্যাপারে শেখ হাসিনা কিন্তু খুবই যত্নশীল, সেহেতু তাদের আর এখন কিছুই বলার নেই। কিন্তু এই কাজ করতে গিয়ে তারা যে হিন্দি সিনেমার পাপলু হয়ে গিয়েছেন, এই ব্যাপারটা খেয়ালই করেন নাই। এরা যে তাদের সোশ্যাল ক্যাপিটাল পুরোপুরি খোয়াই দিয়েছেন এই দেশের সাধারণ মানুষ, যে তাদের চামচা ছাড়া আর কিছুই মনে করে না, সেই হুঁশটাও তাদের নাই। সুলতানা কামালকে দেখেন, জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন, এখনো ফ্যাসিজমকে ডিফেন্ড করছেন। মানুষ এত নির্লজ্জ হতে পারে? দেখেন, মানুষ কি বিশ্বাস করে এটা বুঝতে হলে দেখবেন যে সে কি করে আর সে আর কি করে না। দ্য রিস্ক হি অর শি ইজ টেকিং, কি বলে এটা নিয়ে বেশি উতলা হবেন না। 10 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটস সে আইয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক। দেখবেন যে এত বড় যুগলবন্দি কলাম প্রথম আলোতে, একদিকে আনিসুল হক, অন্যদিকে আব্দুল্লাহ আবু সাইদ। এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকতা কি এই মাটি সইবে? হ্যাঁ। It's a bizarre mindset that you'll never understand. Silly people. Absolutely silly people. 12 বছর দেশে কোনো নির্বাচন নাই, এই নিয়ে জাফর ইকবাল সাহেবের কোনো লজ্জা নাই। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করেন, লজ্জায় তিনি গুটিয়ে যান একদম। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন ভোট ডাকাতি করে, আর জাফর ইকবাল বলছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশের তেলের দাম বেড়েছে, দেশে অনেক হইচই শুরু হয়ে গেল, কিন্তু আমার মধ্যে না কোনো চিন্তাই নাই, কারণ দেশের দায়িত্বে শেখ হাসিনা আছেন, ওনার হাতে সব কিছু দিয়ে আমি বসে আছি। যেই অপরাধ দুর্বল করে কিংবা যেই অপরাধের দায়ভার পুরো সমাজের উপর চাপানো যায়, সেই অপরাধের সমালোচনায় দেখবেন যে পাপলুরা ভরে দিচ্ছে, সেখানে তারা ডায়রিয়ার মতো বাধাহীন ও সচল। কিন্তু যেই অপরাধের কারিগর শেখ মুজিব বা শেখ হাসিনা, সেখানে তারা মধুবালার মতো লাজুক। এইসব পাপলু বুদ্ধিজীবীদের কালচারাল প্রজেক্টটা কি ছিল? পশ্চিমবঙ্গের অন্ধ অনুকরণ, যার ডাকনাম হলো বাঙালি সংস্কৃতি। এদের প্রায় সবাই স্কুল কলেজে গিয়েছেন 40s থেকে 60s-এ। স্কুলে পড়েন নন রিপ্রেজেন্টেটিভ সাহিত্য, রেডিওতে শোনেন পশ্চিমবঙ্গের গান, সিনেমায় দেখেন উত্তম কুমার, সুচিত্রা সেন। ফলে তাদের পিলগ্রিমেজ ছিল কলকাতা। এর চেয়ে বেশি কিছু চিন্তা করার ক্ষমতা আমাদের পাপলুদের ছিলও না। তারা মনে করতেন যে সংস্কৃতি হলো একটা স্ট্যান্ড অ্যালোন সিন্দুক, আর ভাষা হলো সেই সিন্দুকের চাবি। যেহেতু চাবিটা তাদের কাছে আছে, মানে ভাষাটা তারা জানেন, সেহেতু সিন্দুক তো তাদেরও। এটা হলো ফ্র্যাগমেন্টেড মাইন্ডের বড় লক্ষণ। সে সব কিছুকে আলাদা করে দেখে, স্ট্যান্ড অ্যালোন বিষয় হিসেবে দেখে। সে মানুষের মনস্তত্ত্ব বোঝে না, কিন্তু সংস্কৃতির হাফেজ হয়ে বসে আছে। তাদের মাথায় এতটুকু বুদ্ধি ছিল না যে কলকাতার সংস্কৃতি হলো হিন্দু লাইফস্টাইলের একটা ফলাফল, এবং সেই লাইফস্টাইল আপনি কখনোই ইনভাইট করতে পারবেন না যদি না আপনি হিন্দু মোরাল কোড একসেপ্ট করেন। আপনি তো ভাই মার্জুক রাসেল হতে পারবেন না যদি আপনার লাইফস্টাইলটা হয় 9টা 7টা কর্পোরেট লাইফ, তাই না? আপনি
একই সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আর মারজুক রাসেল তো হতে পারবেন না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু এই 70 বছরের অন্ধ অনুকরণ বাঙালি মুসলমানের মানসিকতাকে আলট্রা ডিফেন্সিভ করে ফেলেছে, এবং আমাদের সন্তানরাও এই মনোবিকারকে ইনহেরিট করেছে। আপনি যদি মনে করে থাকেন যে বাঙালি জাতীয়তাবাদ শুধুমাত্র ব্যর্থ হয়েছে, আপনি ভুল করলেন। এর আসল ক্ষতি হলো ইন্ডিভিজুয়াল লেভেলে। আমি জানি যে আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন না, দ্যাটস অলরাইট, কিন্তু আমি শুধু অনুরোধ করছি সেলফ রিফ্লেকশনের। কিছু আমার বলার আছে।